আজ শুক্রবার 28-29-8-25 সনের এলএম গ্রুপের চতুর্থতম ক্লাস। বাংলাদেশ সময় রাত 10টা এবং বোস্টনের সময় দুপুর 12টা। আমরা কেস টেকিংয়ের আজকে আলোচনা রেখেছি ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের চিররোগ এবং অচির রোগের মধ্যে পার্থক্য দেখিয়ে ক্রনিক ডিজিজের উপরে আলোচনা করে আমরা ঠিক করেছি ক্রনিক ডিজিজের যেই কারণগুলো ব্যাখ্যা করেছিলাম সেখানে মায়াজমের কথা বলা হয়েছিল। এই ব্যাখ্যার জন্য 3টা মায়াজমে দায়ী ক্রনিক ডিজিজের, অর্থাৎ যে সকল রোগ সহজে ভালো হয় না, বারবারই আসে এবং কোনো রকম সুচিকিৎসা ছাড়া এই সকল রোগের চিকিৎসা করা দুরূহ ব্যাপার বা হয় না বললেই চলে। কিন্তু তরুণ রোগে অনেক সময় ওষুধে তাড়াতাড়ি ভালো হয় অথবা বিনা ওষুধেও ভালো হয়ে যেতে পারে। তাতে হয় তার জীবনহানি ঘটবে, নয়তো রোগটা ভোগে 7 দিনের ভিতরে চলে যাবে। এই হচ্ছে তরুণ রোগ এবং চিররোগের পার্থক্য। চিররোগ কখনোই ভালো হয় না এবং বারবার আসে এবং মানুষের কষ্ট বাড়তে বাড়তে পরে অঙ্গ এবং অঙ্গ থেকে অন্য কঠিন থেকে কঠিনতর রোগগুলোর সৃষ্টি হয়। সেই মায়াজমের প্রথম মায়াজম হচ্ছে শরিক মায়াজম, অর্থাৎ প্রাচীনতম মায়াজম, এবং যে মায়াজম অন্যান্য মায়াজমের জন্মদাতা হিসেবেই করা হয়ে থাকে। অর্থাৎ শরিক মায়াজম না থাকলে অন্য কোনো মায়াজম সৃষ্টি হতো না। তাই আজকে আলোচনা একটু সুন্দরভাবে করার চেষ্টা করব। কি করলে বা দেখলেই আমরা বুঝতে পারি রোগীটা কোন মায়াজমের। প্রশ্ন আসছে যে মায়াজম জেনে লাভ কি? মায়াজম জেনে লাভ হচ্ছে ক্রনিক ডিজিজও চিহ্নিত করতে পারলেই তার চিকিৎসা সেবা দেওয়া অনেক সময় সহজ হয়ে পড়ে এবং চিহ্নগুলো অতি সহজেই আমরা মনে রাখতে পারি যদি আমরা বুঝি। প্রথমেই আমি যদি বলি, দেখুন এর আগেও বলছিলাম শরিক মায়াজমটা হলো ফাংশনাল ডিসঅর্ডার, অর্থাৎ শরীরের কোনো অঙ্গের যদি কাজগুলো ঠিক মতো না হয় তাকে আমরা বলবো ফাংশনাল ডিসঅর্ডার। সেটা যে কোনো অঙ্গেরই হতে পারে। আর শরিক ডিজিজ বোঝার 2-3টা কারণ যদি বলতে চাই, প্রথমেই কারণ হলো স্কিন ডিজিজ যত রকমের আছে এবং স্নায়ুর উপরে এবং মাথা উপরে যত রকমের রোগ স্নায়ুগঠিত রোগ হয়ে থাকে সবগুলি এই শরিক মায়াজমের অন্তর্গত। তাহলে কি বুঝলাম? ফাংশনাল ডিসঅর্ডার বুঝলাম, স্কিন ডিজিজের উপরে চর্মরোগ বুঝলাম, এবং মাথা ব্যথা থেকে আরম্ভ করে মাথার উপরে স্নায়ুর উপরে যতগুলো রোগ আছে সবগুলি শরিক মায়াজমের অন্তর্গত। তাইলে প্রথমে চলে আসি কারণগুলো মনে রাখতে। চুলকানি, অর্থাৎ চর্মের উপরে যদি চুলকানি হয়, ফোসকা পড়ে, ফোঁড়া হয়, র্যাশ উঠে, তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা মনে রাখতে পারি, সেটা যদি চুল পড়ে যায়, এগুলো সবই শরিক মায়াজমের, অর্থাৎ ফাংশনাল ডিসঅর্ডার যেটা আমরা বললাম সেটা। তাহলে মনে রাখতে পারলাম, অর্থাৎ স্কিন ডিজিজ যত রকমের স্কিন ডিজিজ আছে, স্নায়ুগঠিত রোগ আছে, আর হচ্ছে চুল পড়া। তাহলে আমরা বুঝতে পারবো সেটা শরিক মায়াজমের অন্তর্গত। তাহলে বুঝলাম আর কি লক্ষণ দেখলেই আমরা বুঝতে পারবো শরিক মায়াজমের। সেটা হচ্ছে রক্ত স্বল্পতা আর হজমের দুর্বলতা। ওই যে বললাম ফাংশনাল ডিসঅর্ডার, অর্থাৎ হজমের কোনো রকমের যদি ট্রাভেলস হয় তাহলেই বুঝে নিতে হবে সেটা শরিক মায়াজমের অন্তর্গত। কারণ কেন এগুলো বলছি, আমরা যদি বুঝতে পারি শরিক মায়াজমের অন্তর্গত যত সকল রোগ আছে সেগুলোর যদি আমরা শরিক মায়াজমের গভীরতম ওষুধগুলো যদি প্রয়োগ করতে পারি, তাহলে শরিক মায়াজমের উপরে আমরা নিরাময় করতে পারলে অনেক সময় কঠিন থেকে কঠিনতর রোগগুলো নিরাময় করা সহজ হয়ে পড়ে। সেই হিসাবে আমাদেরকে মনে রাখতে হবে। আর কি রক্ত স্বল্পতার কথা বললাম, রক্ত স্বল্পতা অর্থাৎ রক্তহীনতা, অথবা আমরা যদি বলি রক্তে যদি হিমোগ্লোবিন কম হয় অথবা রক্ত যদি কমে যায় তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারি। আর হালকা পাতলা গঠন, দেখুন এইগুলো দেখলেই আমরা বুঝতে পারি হালকা পাতলা গঠন অন্য মায়াজমেরও থাকতে পারে, তবে শরিক মায়াজমের উপরে ভিত্তি করেই অন্য মায়াজমগুলো আমরা
পার্থক্য বুঝতে পারবো। তাহলে হালকা পাতলা হতে পারে এবং তার দুর্বলতা থাকতে পারে এবং হাত পা ঠান্ডা থাকে, সহজে ঘামে। দেখুন, হাত পা ঠান্ডা থাকা এটা কোনো রোগ নয়, কিন্তু শরীর মাহাজম যদি থাকে তাহলে দেখবেন অনেক সময় হাত পা ঠান্ডা হয়ে থাকে, অনেকের আবার গরমও থাকতে পারে। কিন্তু আমরা ধরেই নেব হাত পা ঠান্ডা থাকে অথবা জলে। যেই জ্বালা পোড়াটা শরীর মাহাজমের 1 নম্বর কারণ, ওই যে স্নায়ুগুলিত ব্যাপার বললাম, নার্ভের ব্যাপার, এবং রক্তহীনতার কারণে যদি মস্তিষ্কে বা হাত পায়ে যদি রক্তগুলো সঞ্চালন ঠিক মতো না হয়, অর্থাৎ সেই পর্যন্ত যদি হার্টের কোনো রকমের রক্ত সঞ্চালন করতে না পারে, তখনই এই সকল সমস্যার সৃষ্টি হয়। অথবা হার্টের সমস্যা না থাকলেও হয়, কারণ আমরা জানি শরীর মাহাজমের কোনো অঙ্গের উপরে বা অঙ্গহানি বা অঙ্গের কোনো না থাকা এগুলো নির্ভর করে না। তো সুতরাং আমরা ধরেই নিতে পারি যে হাত পা ঠান্ডা, জ্বালা পোড়া এগুলো শরীর মাহাজম ফাংশনাল ডিসঅর্ডার বললাম, সেটার উপরে নির্ভর করতে পারে। তাহলে দৈহিকভাবে আমরা এখন দূরে থেকেই দেখলেই বুঝতে পারবো শরীর মাহাজমের রোগীর অবস্থাটা কি। চর্মরোগ থাকতে পারে, এবং চর্মরোগ ছাড়া শরীর মাহাজম হয় না। চর্মরোগ না থাকলে স্নায়ুগঠিত ব্যাপার থাকতে পারে, অথবা অ্যালার্জি গঠিত রোগ থাকতে পারে, ফোড়া থাকতে পারে, এবং সামান্য পুষযুক্ত ফোড়া হতে পারে। অনেক সময় লাল ফোড়া হইলে বেলেডোনাও ভালো হয়ে যায়, সেগুলো আরেক সময় আমি আলোচনা করার চেষ্টা করব। যে সকল ওষুধ সিম্পল অথবা আমরা অগভীর ওষুধগুলো বলে থাকি, তার মধ্যে ব্রায়োনিয়া, বেলেডোনা এগুলো যে কি পরিমাণ আমাদেরকে উপকার করে তাকে আমরা কল্পনাও করতে পারি না। আগেকার সময় যারা শততম পদ্ধতি ব্যবহার করতেন তাদের দেখবেন সিম্পল ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করতেন, এবং এই সিম্পল ওষুধগুলোই মায়াজমের পূর্বাভাস চিহ্নিত করে সেখান থেকে মুক্তি দেওয়ারই চেষ্টা করে থাকেন। যেমন ব্রায়োনিয়ার কথা বললাম, বেলেডোনার কথা বললাম, অ্যাকোনাইট, ইপিকাক, নাক্স, পালস এগুলো কিন্তু অগভীর ওষুধ হলেও এগুলো যদি প্রথমেই আমরা ব্যবহার করতে পারি তাহলে মোটামুটি অনেক সময় কঠিন রোগও সহজ হয়ে যায়, যদি কমপ্লেক্স সৃষ্টি আমরা না করে থাকি। অর্থাৎ গভীর ক্রিয়াশীল ওষুধগুলো যদি ঠিক মতন প্রয়োগ করা না হয় তাহলেই তার ক্রিয়া কার্যকলাপগুলো নষ্ট হয়ে যায় এবং চিকিৎসা করাটা বিভ্রাট হয়। অর্থাৎ আপনি বুঝলেনই না, আপনি সালফার অথবা সরিনাম অথবা গভীর ক্রিয়াশীল ওষুধগুলো প্রয়োগ করলেন, সাথে সাথে তার বডিতে সেই রোগও সৃষ্টি হয়ে যেতে পারে আমাদের অর্গাননের সূত্র অনুসারে। সেরকম রোগ সৃষ্টি না করার জন্যই আপনাকে প্রথমে আহ্বান করব সিম্পল ওষুধ দিয়ে, এবং সিম্পল অর্থাৎ আমরা যে কোনো অগভীর ওষুধ বলে থাকি বা পলিক্রেস বলে থাকি বা যেগুলো বিভিন্ন রোগের উপরে কাজ করে থাকে, সে সকল ওষুধ প্রয়োগ করেই সেবা দেওয়ার চেষ্টা করবেন অন্তত প্রথম সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত। 7 থেকে 15 দিন পর্যন্ত চেষ্টা করবেন। না পারলেই ধরেই নেবেন সেগুলো ক্রনিক মায়াজম, অর্থাৎ মায়াজমের শরীর মায়াজমের অন্তর্গত। আমরা কি বললাম? দৈহিকের কথা বললাম, চর্মরোগের কথা বললাম, হালকা পাতলা গঠনের কথা বললাম, রক্ত অল্পতার কথা বললাম, মাথার এবং স্নায়ুর উপরে কোনো রোগের কথা বললাম, অ্যালার্জি থেকে আরম্ভ করে, এবং যেই রোগটা ধীরে ধীরে ভালো হয় এবং কোনো অঙ্গের উপরে তার কোনো ক্ষতি বা সহজেই মৃত্যু হয় না। অন্য কোনো রোগের সঙ্গে যদি জটিলতা না থাকে তাহলে তাকে যদি আমরা ভালো করতে পারি তাহলে অনেক রোগ থেকে আমরা নির্মূল অর্থাৎ অনেক রোগ থেকে দূরে রাখতে পারবো, এই বিশ্বাস আমার আছে। চলে আসি তারপরে মানসিক অবস্থা। দেখুন, দৈহিক তো আমরা দূরে থেকেও দেখলে চিনতে পারি অথবা জিজ্ঞাসা করে বুঝতে পারি, কিন্তু মানসিক অবস্থাটা আমরা অনেক সময় ঠিক করতে পারি না। সেই সুবাদে 2-1টা মানসিক লক্ষণের কথা বলতে চাচ্ছি। চলে আসি। কিরকম? ভয়। দেখুন, এর আগে আমি আলোচনা করেছিলাম ভয়ের জনিত কুফল একটা মাত্র ওষুধ, সেটা অ্যাকোনাইট, এবং এখন একটা সিম্পল ওষুধ অর্থাৎ অগভীর ওষুধ, যার কোনো ক্রিয়া কার্যকলাপ গভীরতা নাই বললেই চলে। কিন্তু দেখুন তো, যদি ভয় পেয়ে কোনো রোগের সৃষ্টি হয়ে থাকে, সেটা যদি মায়াজমেটিক কোনো কঠিন কোনো রোগ, যেমন আমরা সিফিলিটিক বা সাইকোটিক মায়াভুক্ত না হয়,
সেটা যদি তার ভয়ের কারণে সৃষ্টি হয়ে থাকে, তাহলে কিন্তু একমাত্র ওষুধ অ্যাকোনাইট, এটা মনে রাখবেন। এই জন্যই আমি বলি অ্যাকোনাইটটা প্রত্যেকের ঘরে এবং প্রত্যেকের ডাক্তারের পকেটে থাকা উচিত বলে আমি মনে করি। এবার আগেও আমি আলোচনা করেছিলাম, আপনার যদি কিছুই করার না থাকে, পকেটে যদি এটা থাকে, যে কোনো রোগের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তার কোনো রকমের অ্যাক্সিডেন্ট হোক, কোনো কিছু হোক, আপনি প্রথমেই আপনার অ্যাকোনাইটটা পকেট থেকে বের করে খাওয়াই দিতে পারেন, সেটা এমন যথেষ্ট। যদি পানিতে গুলে খাওয়ান অথবা সৃষ্টি করেন তাহলে সেটা তো আরও ভালো কথা। কিন্তু যদি নাও পারেন, কোনো অ্যাক্সিডেন্টের রোগী, কোনো হার্ট ডিজিজের রোগী, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ করে যে কোনো কিছু হওয়া, ভয় পাওয়া, অথবা আমি আর বলবো না, এটা কোনো বিস্তৃত ব্যাখ্যা নেই। আপনি ডাক্তারি শুরু করার আগেই এটা প্রয়োগ করে তারপরে আপনি আপনার ট্রিটমেন্টটা শুরু করবেন, অথবা ডাক্তারি চিন্তা ভাবনা, হোমিওপ্যাথিকের চিন্তা ভাবনা তখন আনবেন। কেন এই জিনিসটা বললাম? তাহলে যদি কোনো বিপদ হয়ে থাকে বা বিপদের যদি কোনো আশঙ্কা থাকে, অ্যাকোনাইট তাকে দূর করে দেবে সকল বিপদ থেকে। তার অর্থ এই কথা নয় যে অ্যাকোনাইট দিয়ে সব ভালো হয়ে যাবে। আমার ব্যাখ্যাটা একটু শোনার চেষ্টা করবেন এবং বুঝার উপলব্ধি করবেন, কারণ এটার পার্শ্ব প্রতিক্রিয়ার গভীরতা নাই। যা কিছু করে সে এই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আপনার উপকারটা দেখিয়ে দিয়ে তার কাজটা না হলে সে বলে দেবে আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য ওষুধের কথা চিন্তা করেন। এই যে সুযোগ আমাদের আছে, আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তারি করি তাদের এই সুযোগটা আমি মনে করি খুব অত্যন্ত গভীরভাবে আপনাদের আলোচনা করে সঙ্গে রাখা উচিত বলে আমি মনে করি। চলে আসি, তাহলে কি পেলাম? মানসিক কষ্টের কথা বললাম, ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা। দেখুন এই যে কথাটা বললাম, ভয়, অস্থিরতা, তারপরে আত্মবিশ্বাসের অভাব এবং হীনমন্যতা, এই সবগুলোই হচ্ছে মানসিক কষ্টের কথা, অর্থাৎ মানসিক লক্ষণ। এগুলো যদি আমরা বুঝতে পারি, অস্থিরতা আছে, ভয় আছে, যে কোনো কিছুকে ভয় করে, এবং দুশ্চিন্তা আছে, নিজের উপরে বিশ্বাস নাই, এই কয়েকটা কথা, অস্থিরতা, ধর্মভীতু, আত্মবিশ্বাস এবং ভয়। তাহলে ভয়টা আমরা বুঝলাম, অস্থিরতা আমরা রোগ দেখলেই বুঝতে পারি, এবং তারপর হচ্ছে আত্মবিশ্বাস, নিজের উপরে কোনো বিশ্বাসই থাকে না। এগুলো হচ্ছে রোগের প্রারম্ভিক ভাব, অর্থাৎ শরিক মুআজ্জম থেকে আমাদের সকল রোগের উৎপত্তি। এবং আমরা যদি বলি শরীর অর্থাৎ সংক্ষেপে যদি বলি গোপন করা, কিন্তু আবার আমরা অনেক সময় স্যাকোটিকও বলে থাকি। কিন্তু শরিক মুআজ্জম অনেক কিছু নিজেকে গোপন করে আত্মপ্রকাশের কথা চিন্তা করা হয়। সেরকম হীনমন্যতা অথবা আমরা যেটা বলি সেটা নৈতিকতার ভাবনা থেকে আসে। আর মাথা ব্যথা, তাহলে বুঝতে পাচ্ছেন, মাথা ধরা, মাথা ব্যথা, মাথার কোনো রোগে যদি হয়, আপনি প্রথমেই ধরেই নেবেন সেটা শরিক মুআজ্জম। ইভেন আপনাদেরকে আমি বলি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মাথায় অনেক সময় টিউমার হয়ে থাকে, সেটা শরিক মুআজ্জম থেকেও হয়ে থাকে। খালি সিভিলিটি খুলে হবে সেটা নয়, মাথার টিউমার অনেক সময় শরিক মুআজ্জমের হয়ে থাকে। যদি আপনি সিভিলিটিক অথবা সাইকোটিক কোনো মুআজ্জমের কোনো রকমের অনুসন্ধান করে যদি না পান, ধরেই নেবেন এটা শরিক মুআজ্জম থেকে হয়েছে। তার কারণ শরিক মুআজ্জমের স্নায়ুগঠিত কারণের মাথা যদি কোনো রকমের ট্রাবলস হয়ে থাকে, সেখান থেকে অনেক সময় টিউমার হয়ে থাকে, নানা কারণ থাকে। এই জন্য আমি টেস্টিং এর সময় বলছিলাম, 18টা বাধার ভিতরে আপনি চিন্তা করবেন কোন বাধাটা তার টিউমারের কারণ। মাথার ব্যথা হলে অনেক সময় মাথার আঘাত থেকে হতে পারে, মানসিক কষ্ট থেকে হতে পারে। সুতরাং এটা কোনো শেষ করা যায় না হোমিওপ্যাথিকের কোথায় থেকে ওষুধ শুরু করবেন, এবং সেটা যার দক্ষতা বা অভিজ্ঞতার উপরে ভিত্তি করে খালি ওষুধ প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যে সকল লক্ষণ সংগ্রহ করে ওষুধগুলো প্রয়োগ করেছেন, সে সকল লক্ষণের উপরে ওষুধটা কাজ করলো কিনা, এই দর্শন অথবা এই অবজারভেশন যদি আপনি করতে পারেন, তাইলে আপনি সুষ্ঠু ডাক্তার হতে পারবেন। না হলে হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা আপনার কাছে বিফল হয়ে বারবার ফেরত আসবে। চলে আসি, তাহলে রোগের ধরনটা কি? রোগটা ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে কমে। এই সকল রোগ অর্থাৎ ক্রনিক ডিজিজ কখনই ভালো হবে না যদি কোনো সুনির্দিষ্ট হোমিওপ্যাথিক মতে
ওষুধ প্রয়োগ করা না হয়। তাহলে বুঝতে পারছেন, এই যে অ্যালার্জির কথা বললাম, সবচেয়ে কঠিন অ্যালার্জিকে ভালো করা। আপনারা তো মনে করবেন স্যার অ্যালার্জি তো এই অনেক সময় দেখবেন, আমিও সবচেয়ে বেশি বাধা পেয়েছি অ্যালার্জির উপরে। কোনো রকমের অ্যালার্জিকে ভালো করেই অনেক সময় কঠিন হয়ে পড়ে। সে কারণটা হচ্ছে এগুলো শরিক মায়াজামের গভীরতা ওষুধের উপরে নির্ভর করে এবং দীর্ঘ সময় লাগে এই সকল রোগ নির্মূল করতে। অনেক কথা বলবেন স্যার হয়তো, হ্যাঁ আমি অত উচ্ছ্বাস হয়েছে, আমি অত রাস্টক্স অথবা অন্য ওষুধ দিয়ে ভালো করে ফেলছি। মনে রাখবেন, এই সকল ভালো করার অর্থ হচ্ছে রিলিফ দেওয়া, অর্থাৎ ভালো হইতে অন্তত আমি বলবো অন্তত 3 থেকে 6 মাস আপনাকে অ্যালার্জি জাতীয় রোগীর চিকিৎসা করতে সময় চেয়ে নেবেন। এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। মনে রাখবেন, অ্যালার্জিটাই হচ্ছে কঠিন রোগ, অর্থাৎ যত রকমের রোগ আছে প্রথমেই সেটা ঘটে, সেটা চাপা দিলেই নানা রকমের রোগের সৃষ্টি হয় এবং তখনই শুরু হয় রোগের জটিলতা। সুতরাং অ্যালার্জি যাদের থাকে তাদের বুঝে নেবেন, চিকিৎসা যদিও দেরি হয় কিন্তু চিকিৎসা আপনার হাতে। কিন্তু হয়তো রোগী আপনাকে সময় দেবে না, কারণ হলো অ্যালার্জি ভালো করতে পারে না। অ্যালার্জি ভালো করার অর্থ হচ্ছে তার শরীরটাকে নির্মূল করা, অর্থাৎ আমাদের যেটা জীবনী শক্তি, সেই জীবনী শক্তিকে বাড়িয়ে দেওয়া। এবং এই জীবনী শক্তি বাড়তি থাকলে কোনো রকমের রোগ তার ভিতরে প্রবেশ করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। অ্যালার্জি হলো তার প্রথম। এই অ্যালার্জিকে চাপা দিলেই নানা রকমের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাহলে আর কিভাবে আমরা বুঝবো? দেখুন, অনেক সময় চুলকালে গরমে বাড়ে, অর্থাৎ গরমকালে সেটা বাড়ে এবং অনেক সময় চুলকাতে আরাম পাওয়া যায় এবং রক্তপাত ঘটে এবং সেই সকল রক্তপাতে যদি পানি লাগে তাইলে জ্বলে। চুলকাতে আরাম, চুলকাতে রক্ত বেরো এবং রক্ত বেরোলে পানি লাগলেই সেখানে জ্বালা করে। এই লক্ষণটা যদি মনে রাখেন তাহলে ধরেই নিতে পারবেন এটা শরিক মায়াজাম। প্রশ্ন আসছে কোন ওষুধ আমি দেব? কিন্তু শরিক মায়াজামের আমরা জানি সালফার বা সরিনাম সবচেয়ে গভীর থেকে গভীরতর ওষুধ, কিন্তু আমরা প্রথমে প্রয়োগ করব না নানা কারণে। কারণ তার শরীরে মাপবার মতন কি জিনিস আছে আমরা জানি না, দিলেই অনেক সময় বেড়ে যেতে পারে। এই না বাড়ার জন্য অন্যান্য লক্ষণের উপরে ভিত্তি করে যে সকল অগভীর ওষুধ আছে সেগুলি প্রয়োগ করে তারপরে আমরা ভালো করতে না পারলে 15-20 দিন ভালো না হলে আমরা সালফার অথবা সরিনাম প্রয়োগ করার চেষ্টা করব। তাও মাত্রা দিনে 2 বার বা 1 বার অথবা 1 দিন পর অথবা সপ্তাহে 1 বার বা সপ্তাহে 2 বার করে প্রয়োগ করলেই আপনি বুঝতে পারবেন সালফার এবং সরিনাম যেটা প্রয়োগ করে যদি আপনি কন্ট্রোল করতে পারেন অথবা অবজারভেশন করতে পারেন তাহলে আপনি দক্ষ ডাক্তার হওয়ার চেষ্টা করবেন। কারণ সালফারের লক্ষণ এবং কন্ট্রোল শিখা মিনিমাম 5 থেকে 10-15 বছর না গেলে আপনি বুঝতে না পারবেন না সালফার যে কত উপকারী ওষুধ এবং সঙ্গে রোগ বৃদ্ধির ওষুধ। সেই কারণে প্রয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আমি আশা করব আপনারা যারা এলএম পদ্ধতির চিকিৎসা করেন নিশ্চয়ই সালফারের প্রয়োগ করার সময় বারবার চিন্তা করে নিজের হাতে কন্ট্রোল রেখেই চিকিৎসা সেবা দিবেন। এটা যদি দিতে পারেন তাহলেই দেখবেন এই সালফার এবং সরিনামের ওষুধগুলো যদি আপনি ঠিক মতন ব্যাখ্যা করে প্রয়োগ করতে পারবেন তাহলে কোনো রোগী চিকিৎসায় আপনি বাধা পাবেন না বলে আমার বিশ্বাস। চলে আসি তাহলে বুঝলাম চুলকানি গরমে পারে এবং চুলকাতে আরাম, অনেক সময় আরামের পরে রক্ত বের হয়। চলে আসি তাহলে আমরা বুঝতে পারলাম ত্বক জন্মগত থেকে ত্বকের উপরে অনেক সময় স্কিন ডিজিজ হতে পারে, যেটা সচরাচর ছোটবেলা আমরা অনেকেই স্কিন ডিজিজে ভুগি। এগুলো কিন্তু সরিনাম অর্থাৎ শরিক মায়াজামের পূর্বাভাস এবং আমরা যদি মলম টলম দিয়ে ভালো করে ফেলি তাহলে বুঝবেন সেগুলো চাপা পড়া ছাড়া আর কিছুই নয়। সেজন্য ইতিহাস নেওয়ার সময়, কেস টেকিং নেওয়ার সময় আপনারা জিজ্ঞাসা করে নেবেন ছোটবেলা কোনো চর্মরোগ হয়েছিল কিনা এবং চিকিৎসা কিভাবে হয়েছে। তাইলেই দেখবেন রোগী হয়তো বলবে আমি এলোপ্যাথিক দিয়ে চিকিৎসা করেছি, তখনই হয়তো চর্মরোগ ভালো হয়ে গেল কিন্তু তার ট্রাভেলস কোথায়? পেটে চলে আসলো অথবা শ্বাসকষ্টে চলে অথবা কোনো অঙ্গে গিয়ে বাঁধলো। অর্থাৎ যেই রোগটা চর্মরোগে উত্থিত হয়ে তাকে চিকিৎসা করার জন্য আপনাকে যে সুযোগ দিয়েছিল আর সেটাকে আপনি চাপা দিয়ে
তার রোগটা অঙ্গর উপরে গিয়ে অঙ্গগুলো কঠিন থেকে কঠিনতর অবস্থা তৈরি করে এবং ফেল করে। এই কারণে মনে রাখবেন, প্রথমেই যদি আপনি চাপা দেন তাহলে আক্রমণ করবে লিভার এবং কিডনি, কারণ প্রথম ধাপে সেখানেই আক্রমণটা করে, লাংসও করে, এবং এই যে তিনটা অঙ্গ যদি সাফার করে তখনই গভীর থেকে গভীরতর রোগগুলো সংক্রামক হওয়ার অথবা কারণ হওয়ার হয়ে দাঁড়ায়। তাইলে আমরা আজকে বুঝতে পারলাম শরিক মায়াজমের ওষুধ দিয়েই আমরা ভালো করে ট্রিটমেন্ট করতে পারবো, এই বিশ্বাস রেখেই আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। তারপরে ওই যে পয়েন্টটা নিয়ে অবজেক্টিভ উপসর্গ আর হচ্ছে সাবজেক্টিভ। দেখুন, অর্থাৎ ফাংশনাল ডিসঅর্ডারটা হচ্ছে সাবজেক্টিভ, আর অবজেক্টিভ হচ্ছে কোনো অঙ্গ যখন ক্রিয়া কার্যকলাপে ফেল করে তখনই আমরা বুঝে নেব, কারণ শরিক মায়াজম কোনো অঙ্গের উপরে ক্ষতি করার তার কোনো শক্তি নাই। যতক্ষণ পর্যন্ত না সে সিফিলিটিক বা সাইকোটিক মায়াজমের সঙ্গে মিলেমিশে সে এগিয়ে না যায়, তাহলে তার অঙ্গের উপরে কোনো অধিকারই নেই। তাহলে বুঝতে পারছেন কি সুন্দর ভাগ। তারপরও যদি আমরা মায়াজমের চিকিৎসা করতে না পারি, কি দুর্ভাগ্য। কঠিন থেকে কঠিনতর রোগগুলো আপনি এরকম ভাগ করে যদি ওষুধগুলো প্রয়োগ করেন, যে কোনো রোগেই আপনার চিকিৎসা হবে। রোগের নাম ধরে চিকিৎসা করার কোনো রকমের যুক্তি নাই, কিন্তু সেগুলোর দরকার কেন? না হলে বুঝবে আপনার ডাক্তারি চিনেন না, জানেন না, রোগের নাম জানেন না, আপনার কিসের ডাক্তার, সেই হয়তো গালি শুনতে হবে আপনাকে। কিন্তু মনে রাখবেন, সেখানে ট্রিটমেন্টের কোনো ধারণা নেই, কারণ আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন যেটা লেখা হয়েছে, আমি বলবো ভুল বলবো না, আমি বলবো আমাদের দক্ষতার অভাবেই আমরা সেগুলো প্রয়োগ করতে পারি না। প্র্যাকটিস অফ মেডিসিনে দেখবেন খালি চর্মরোগ উপরে বড় বড় ভলিউম আছে, কিন্তু চর্মরোগটা আমি একটা লেকচারে শেষ করে দিলাম। চর্মরোগটা কিভাবে বুঝবেন, যে চর্মরোগটা কোন মায়াজমের ভিত্তিতে আমরা কিভাবে চিকিৎসা করব। কিন্তু এই চর্মরোগের চিকিৎসা যদি আমরা না জানি, তাহলে আমরা হোমিওপ্যাথিকের চিকিৎসা করতে পারবো না। আমাদেরকে মনে রাখতে হবে, যখনই কোনো রোগী এসে বলবে তার অন্যান্য ভিতরের অঙ্গে, অর্থাৎ লিভার ট্রাভেলস, কিডনি ট্রাভেলস, লাংসের ট্রাভেলস, পেটের ট্রাভেলস, হার্টের ট্রাভেলস, সবগুলোই মায়াজমেটিকের অন্তর্গত। এই মায়াজম থেকে বেরিয়ে আসতে হলেই আমাদের শরিক মায়াজম ভালো করে রপ্ত করতে হবে, যে শরিক মায়াজমের উপরে তার কি প্রতিক্রিয়া হয়ে কোন অঙ্গ কিভাবে চাপা দিল। চাপা দেওয়ার কারণটা আপনাদেরকে বললাম। এলোপ্যাথিক চিকিৎসায় যদি সেই স্কিন ডিজিজ অথবা স্নায়ুগঠিত ব্যাপার অথবা মাথার রোগের ওষুধের দীর্ঘদিন মাথা ব্যথার উপরে ওষুধ খেয়ে আপনার বিভ্রাট সৃষ্টি হয়েছে, তখন রোগগুলো চাপা পড়ে অন্যান্য অঙ্গের উপরে তার ক্রিয়া প্রতিক্রিয়া জানায় এবং অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। দেখবেন প্রায় মানুষ আসবে লিভারের ট্রাভেলস, ধরিয়ে নেবেন এটা সাইকোটিক মায়াজম। চলে আসি আজকের এই আলোচনা শেষ করার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ট্রাভেলসটাও আমরা শরিক মায়াজম ধরেই, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য মনে রেখেই আমরা আজকের এই আলোচনা শেষ করতে যাচ্ছি। অর্থাৎ শরিক মায়াজমের পেটের ট্রাভেলসটাও আমরা বুঝবো যে সেটা শরিক মায়াজম। কখন বুঝবো? কোষ্ঠকাঠিন্য যদি থাকে, তার সঙ্গে পরে তো পালস হয়ে যায়, আর পরে তো অশ্বরোগ বা পাইলস হয়ে যায়, এবং তারপরে যদি পাতলা পায়খানা থাকে, তাইলে বুঝবো সেটা শরিক মায়াজম বাদ দিয়ে অন্য মায়াজমে যুক্ত হয়ে আছে। সেই জন্য পরবর্তী মায়াজম আলোচনা করার সময় বিস্তৃতভাবে আলোচনা করব। আগামী দিন আমি আলোচনা করব সাইকোটিক মায়াজম। আমরা এই টপিকগুলো ছোট আকারের আলোচনা করছি এবং বৃহৎ আকারে আমার ইউটিউব ভিডিওতে আছে বিস্তারিত, সেখান থেকে পড়ে জানার চেষ্টা করবেন। এখানে একটু সংক্ষেপে আলোচনা করলাম আমরা যারা তরুণ এবং নতুন চিকিৎসক কিভাবে আমরা চিকিৎসা শুরু করব সেটা নিয়ে আলোচনা। মনে রাখবেন, আমি আগেই বলছি, রোগভিত্তিক কোনো চিকিৎসা যদি করে থাকেন তাহলে আপনি ভুল যাচ্ছেন। আমি এই কথা বলছি না, রোগ সম্বন্ধে জানবেন, শিখবেন, বলবেন, সব লেখাপড়া করবেন, কিন্তু প্রয়োগ করার সময় আপনি একটা ওষুধ প্রয়োগ করার আগে চিন্তা করবেন কোনটা লক্ষণের ভিত্তিতে আমি ওষুধগুলো দিয়েছি এবং তার কার্যকারিতা হলো কিনা।
যদি কোনো লক্ষণের উপরে ভিত্তি করে যে 2-3টা লক্ষণও যদি আপনি প্রয়োগ করে থাকেন, সেই 2-3টা লক্ষণ যদি কোনো ওষুধে কাজ না করে, তাহলে বুঝবেন আপনার সিলেকশনটা সঠিক হয় নাই, অর্থাৎ নির্বাচন করতে আপনি ভুল করেছেন। কি সুন্দর ওষুধেই 50-70 ওষুধেই আপনাকে ডাক্তার বানাবে। আপনার খানি একটু লক্ষ্য করে রোগীর সাথে সুন্দর ব্যবহার করে জেনে নেবেন কি ধরনের কষ্ট আপনার আছে, সেগুলি আমাকে বলেন। তাহলে চলে আসি আজকের এই অর্থাৎ এই ছোট্ট আলোচনা। আমরা দৈহিক, মানসিক এবং মূল কি কারণগুলো দেখেই আমরা বুঝতে পারবো শরিক মাধ্যমের রোগী রেখেই আমরা কেস টেকিংয়ে হিসাব রেখে আমরা ওষুধ প্রয়োগ করব। আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। ধন্যবাদ।